আজকে আমরা যেটা পড়বো সেটা হলো কি পড়বো না কিভাবে ম্যালনিউট্রিশনকে কোন কোন এজেন্সিরা কমব্যাট করে, মানে বাধা দেয়, তারা হতে দেয় না। তো তাদের মধ্যে আমরা দেখতে পাই যে যে ধরনের এজেন্সিরা মূলত এই ধরনের কাজগুলো করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেই ক্যাটাগরিগুলো কি কি না, সেগুলো হলো একটা ইন্টারন্যাশনাল এজেন্সি, একটা হলো ইন্টারন্যাশনাল এজেন্সি, একটা হলো ন্যাশনাল এজেন্সি, আর একটা হলো ভলেন্টারি এজেন্সি। তাদের মধ্যে দু রকম ক্যাটাগরি থাকে, একটা হলো নন গভর্নমেন্টাল আর একটা হলো রিজিয়নাল এজেন্সি। তাহলে কোন 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 এজেন্সিরা ম্যালনিউট্রিশন প্রতিহত করে, বাধা দেয় না, অন দ্য বেসিস অফ অথরিটি অ্যান্ড সার্ভিসেস হেলথ এজেন্সি ক্যান বি ফলোয়িং টাইপস। কি কি? নাম্বার ওয়ান ইন্টারন্যাশনাল, নাম্বার টু ন্যাশনাল, নাম্বার থ্রি হলো ভলেন্টিয়ারি অর নন গভর্নমেন্ট অর রিজিয়নাল এজেন্সি। ঠিক আছে, বোঝা গেছে? আজকে আমরা শুধুমাত্র পড়বো ইন্টারন্যাশনাল এজেন্সি, তারা কিভাবে ম্যালনিউট্রিশনকে প্রতিহত করছে এবং ইন্টারন্যাশনাল এজেন্সিরা কারা, কিভাবে তারা ফরমেশন হয়েছে, কোথায় তারা আছে, কিভাবে কাজ করছে, কি সার্ভিস দিচ্ছে, কিভাবে প্রিভেনশন করছে। চলো, আমরা এটা স্টাডি মেটেরিয়াল আমি প্রোভাইড করে দেবো, বাট বই হলো সব থেকে আইডিয়াল সোর্স। বইয়ের ওপরে কেউ নেই, ঠিক আছে? আর লেখার জন্য আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। এবার একটুখানি দেখ, সেটা হলো ফার্স্টেই আমরা একটা নাম অতি পরিচিত যাকে বলা হয় WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কোথায় থাকে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোথায় আছে এই এজেন্সিটা? দিস এজেন্সি আর সিচুয়েটেড ইন দ্য ইউনাইটেড নেশন, ইউএন, ইউনাইটেড নেশনে আছে। কিভাবে এর অরিজিন, কোথায়, কিভাবে তৈরি হয়েছে না, ইন এপ্রিল 1945 দ্য ইউনাইটেড নেশন অ্যাট সান ফ্রান্সিসকোতে WHO এর হেডকোয়ার্টার, এবং তার রিপ্রেজেন্টেটিভ আছে, ব্রাজিলে আছে, চায়না আছে। প্রপোজ দ্যাট দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুড বি এস্টাবলিশড, এইসব জায়গায় যাতে ভবিষ্যতে এদের ফ্র্যাঞ্চাইজি খোলা হয় তার জন্য প্রপোজ করা হয়েছে। ন্যাচারালি ইউনাইটেড স্টেটের সান ফ্রান্সিসকোতে ইন এপ্রিল 1945 এর ফার্স্ট, মানে এই বডিটা প্রতিষ্ঠিত, এজেন্সিটা প্রতিষ্ঠিত হয় ওখানে। এবার বলেছে দ্য কনস্টিটিউশন কেম ইনটু 7th April 1948 which is celebrated every year ওয়ার্ল্ড হেলথ ডে। 7ই এপ্রিল 1948, এই বছর থেকে 7ই এপ্রিলটা WHO ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে সেলিব্রেট করে। কেন করে না, তার অনেক রকম এজেন্ডা আছে, আমরা পড়বো। এর অবজেক্টিভ কি, WHO কেন প্রতিষ্ঠা হয়েছিল, কি কাজ করে তারা না, the general objective of the WHO is attainment by all the people of the highest level of the health, যাতে প্রতিটি মানুষের হেলথের ইমপ্রুভমেন্ট হয়, প্রতিটা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই হলো অ্যাকচুয়ালি WHO এর প্রধান কাজ। মানে তারা দেখে প্রতিটা আমাদের যেসব জায়গাতে WHO কাজ করে, তোরা সব জায়গা দেখতে পাবি যে WHO stated that, হেলথের ডেফিনেশনে কি বলেছিল, যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। ঠিক রিপ্রোডাক্টিভ হেলথেরও এর একটা ডেফিনেশন আছে, কমিউনিটি হেলথেও একটা ডেফিনেশন আছে, বিভিন্ন হেলথ, যতগুলো হেলথ আছে, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, ফিজিক্যাল হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ, সব জায়গায় WHO এর একটা করে ডেফিনেশন আছে। প্রত্যেকটা ডেফিনেশনের মূল উদ্দেশ্যই হলো মানুষকে হলিস্টিক ডেভেলপমেন্ট করা এবং হলিস্টিক ওয়েতে তাকে ভালো রাখা, সব দিক থেকে সে যাতে ভালো থাকে। ঠিক আছে, দেন আমরা দেখতে পাচ্ছি যে কি কাজ করছে না, কি কাজ করছে। আমরা একটা কথা খুব ভালো করে, এটাও একটা স্লোগানের মতো, যে হেলথ ফর অল, মানে সবার জন্য সুস্থতা কামনা করছে WHO। ঠিক আছে, সবাই যাতে ভালো থাকে। তো WHO 6.2, WHO কি করছে না, WHO যেটা করছে সেটা হলো অ্যাক্ট
as directing or co-directing authority on international health activity. সার্বিকভাবে আমরা যখন নেটপ্রোতে গেছিলাম, দেখেছিলাম না বিভিন্ন রকম ফরেন বিভিন্ন রকম অর্গানাইজেশন যারা কি করছে, ইন্ডিয়ার যে ম্যালনিউট্রিশন আছে তারা প্রিভেন্ট করার জন্য বিভিন্ন রকম অর্গানাইজেশন তারা কাজ করছে। সেই তারা কোথাও ডিরেক্ট ওয়েতে, কোথাও ইনডিরেক্ট ওয়েতে। ফান্ডিংটা কোথাকার না ইউএসএ ইউকের ফান্ডিং, তারা ইন্ডিয়াতে সেই জায়গাতে ফান্ডিংটাকে তারা ইউজ করে সেই জায়গার ম্যালনিউট্রিশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করছে। কারণ এত পরিমাণ ম্যালনিউট্রিশন অন্য কোনো ডেভেলপ কান্ট্রিতে নেই, ডেভেলপিং কান্ট্রিতেই আছে, চায়না, নাইজেরিয়া। আমরা যখন কমিউনিটি পড়ছিলাম আইএমআর এমএমআর তখন দেখছিলাম যে কোন স্টেট কোন দেশগুলো সব থেকে বেশি মানে ভালনারেবল জোনে আছে, সব থেকে বাচ্চা কোন দেশে মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, সেগুলোর মধ্যে ভারত, চীন, নেপাল, নাইজেরিয়া এদের নামই উঠে আসে, ঠিক আছে, বাংলাদেশ। তো এই জায়গাতে তারা ডিরেক্ট বা ইনডিরেক্ট ওয়েতে তারা কাজ করছে। দেন আমরা দেখতে পাচ্ছি কোলাবোরেটিভ ওয়েতে তারা কাজ করছে, ঠিক আছে, কোলাবোরেট দ্য মেম্বার স্টেট and the agency in planning and carrying one health program. collaborating ওয়েতে যে কোনো একটা প্রোগ্রাম যে কমব্যাট ম্যালনিউট্রিশন, এটাই স্লোগানটা, এটাই বা উদ্দেশ্য এটাই। এবং বিভিন্ন রকম এজেন্সি, বিভিন্ন রকম অর্গানাইজেশন তারা কোলাবোরেটিং ওয়েতে তারা কাজ করছে। দেন কি করছে, গিভ টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স ইন এমার্জেন্সি অর আপন দ্য আন্ডার ডেভেলপ কান্ট্রিজ। বিভিন্ন রকম টেকনোলজি অ্যাসিস্ট্যান্স ইউজ করে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে তারা কাজ করছে। বার্থ অ্যান্ড হেলথ স্ট্যাটাস টু ইন্টারন্যাশনাল লেভেল, ব্রিং দ্য হেলথ স্ট্যাটাস টু ইন্টারন্যাশনাল লেভেল, যে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে তারা দেখছে যে আমাদের ইন্ডিয়াতে, বা ইন্ডিয়া নয় সারা বিশ্বে, এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে হেলথ স্ট্যাটাস কেমন, আইএমআর রেট কেমন, এমএমআর রেট কেমন, তারা দেখছে সেটা। প্রমোট মেডিকেল রিসার্চ অ্যান্ড ইমপ্রুভ দ্য আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, তাদের যত কাজ হয় না সেগুলো সবটাই দেখা হয় আন্ডার ডেভেলপ কান্ট্রিতে কোন ধরনের মেডিকেল বিভিন্ন রকম পলিসি ইমপ্লিমেন্ট করলে সেই দেশের মানুষজন সব থেকে ভালো থাকবে বা তাদের হেলথের ইমপ্রুভমেন্ট হবে। দেন বলেছে কিপ কমিউনিকেবল ডিজিজ আন্ডার কনস্ট্যান্ট সার্ভাইলেন্স টু গিভ নলেজ অ্যাবাউট হেলথ। মানে কমিউনিকেবল ডিজিজ কারা আর নন কমিউনিকেবল ডিজিজ কারা। কমিউনিকেবল ডিজিজ হলো যারা ছোঁয়াচে, যেমন নাম বল, যক্ষা, তারপর টিবি যেটাকে বলে টিবি, ঠিক আছে, তারপর আর কি কি আছে, এইডস, এরা হলো সবাই প্রায় কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ কারা, ডায়াবেটিস, সিভিডি, এরা হলো নন কমিউনিকেবল ডিজিজ। তো এই কিপ কমিউনিকেবল ডিজিজ আন্ডার কনস্ট্যান্ট সার্ভাইলেন্স, আমরা যদি বারে বারে মানুষের হেলথটাকে ইমপ্রুভমেন্ট করি তাহলে তার ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হবে, কোনোভাবেই তাকে টিউবারকুলোসিস আক্রান্ত করতে পারবে না। একটা বাড়িতে একজন যদি টিবি ট্রেন্ড নিয়ে থাকে তার বাড়ির সবাই কিন্তু টিবিতে আক্রান্ত হয়ে যাবে, বিকজ ইট ইজ আ কমিউনিকেবল ডিজিজ, এটা খুব ছড়িয়ে পড়ে, দ্রুত সংক্রমণ করে, ঠিক আছে। তো দেন আমরা দেখতে পাচ্ছি set certain standard for the quality control drug, vaccine, other determinant substance to the well-being, এগুলোকে কন্ট্রোল করতে হবে যাতে সুস্থভাবে মানুষ বাঁচতে পারে। কি না, ড্রাগ, ভ্যাকসিন, যে কোনো সময় যা কিছু চাইলেই ড্রাগ ওষুধ খেয়ে নেওয়া যাবে না, ভ্যাকসিন নেওয়া যাবে না। আচ্ছা, within the spectrum of maternal and fetal health and to live হারমোনিয়াসলি, মানে কি বলেছে, একটা বড় সার্কামস্টেন্সে তো সারা ইন্ডিয়াতে ম্যাটার্নাল এবং ফিটাল হেলথের ওপর জোর দিতে হবে, মায়েদের স্বাস্থ্যের ওপর জোর দিতে হবে। এই জন্য গভর্নমেন্ট দেখবি বিভিন্ন আইসিডিএস সেন্টারে অ্যাডোলেসেন্টদের জন্য অনেক রকম পরিকল্পনা আছে, এবং আমাদের সরকার গভর্নমেন্টও কিন্তু নানা রকম পলিসি ডেভেলপমেন্ট করছে। এই যে
মেয়েদের পড়াশোনার এত সুযোগ, এত অগ্রগতি, এত পলিসি কেন দিচ্ছে? যে যাতে করে 18 বছরের আগে কোনো মেয়ে না বিয়ে করে নেয়, এবং যদি সে বিয়ে করেও তাহলে কোনো মতেই যেন সে বাচ্চা না নেয়। তাহলে কি হবে? সেই মা তো আন্ডার নারিশড, এবং সোকল তার বাচ্চাটাও হয়ে যাবে আন্ডার নারিশড। ওকে, আচ্ছা, দেন এবার আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে WHO এর মেম্বারশিপ নেওয়া যায়। যেমন আমরা বিভিন্ন রকম অর্গানাইজেশন বডির মেম্বারশিপ নিই, যেমন আমরা নিয়েছি না রিসেন্ট, তোরা নিয়েছিস পিডিএ, হ্যাঁ পিডিএ এর মেম্বারশিপ নিয়েছি, সেরকম এই সব অর্গানাইজেশন বডিরও মেম্বারশিপ নেওয়া যায়। সেই মেম্বারশিপ নিয়ে কি হয় না, বিভিন্ন রকম বডিতে সেই মানুষজনরা থাকে, তারা তাদের বিভিন্ন রকম তাদের যে মনোভাব, মানে তারা যেটা ভাবছে, ধর কেউ ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করছে, কেউ চায়না থেকে, কেউ ইউকে থেকে, কেউ ইউএসএ থেকে, বিভিন্ন দেশের মানুষজন যখন সেখানের বডিতে থাকে, তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করে যে আমাদের দেশে এটা হলে ভালো হতো, আমাদের দেশের এটা সমস্যা। তো বডিতে থাকার উদ্দেশ্যই হলো প্রবলেম গুলোকে তুলে ধরা এবং প্রবলেম গুলোকে সর্ট আউট করা, যাতে আমরা একটা সুস্থ পরিবেশ, একটা সুস্থ মানে হেলথ স্ট্রাকচার সবাই ফিরে পায়, এবং সমস্ত দেশের মোটামুটি হেলথ যে রেশিও, ম্যাটারনাল মর্টালিটি রেট, আইএমআর, ইনফ্যান্ট মর্টালিটি রেট, এগুলোর হার আস্তে আস্তে কমে এবং মানুষজন ভালো থাকে। মূল উদ্দেশ্য হলো সুস্থভাবে বাঁচতে পারে এবং ভালো থাকে। এর হেডকোয়ার্টার কোথায়? WHO এর হেডকোয়ার্টার হলো জেনেভা, সুইজারল্যান্ডে আছে। ঠিক আছে, আচ্ছা, রিজিওনাল অফিস কোথায়? বিভিন্ন জায়গায় রিজিওনাল অফিস আছে, তার নাম লেখা আছে, একটু এটা ফলো করবি। আচ্ছা, এবার অর্গানাইজেশন কি বলেছে? The WHO is unique among the United Nations specialized agency in the speciality that WHO actually কি করছে, WHO অর্গানাইজেশন এই বডিটা কি করছে না, ওন কনস্টিটিউশন, এদের নিজস্ব একটা কনস্টিটিউশন আছে, মানে নিজস্ব একটা নীতিতে এরা চলে। ওন গভর্নিং বডি, নিজস্ব একটা বডি আছে, যারা সর্বের মানে সর্বসম্মত যে ডিসিশনটা তারা নিচ্ছে সেটাই কিন্তু বাকিরা মানতে বাধ্য হচ্ছে, কারণ WHO যা বলে দেয় হেলথ নিয়ে, তার উপরে আমাদের কারো সাধ্য নেই সেই জিনিসটাকে ভায়োলেট করা, বা সেটাকে কি বলবো, সেটাকে মানে সেটার বিরোধিতা করার আমাদের কারো কোনো সাধ্য নেই। কারণ কোভিড এর সময় আমরা দেখেছিলাম WHO প্রোটোকল আমরা প্রত্যেকে ফলো করছিলাম। আচ্ছা, এবার ওন মেম্বারশিপ, নিজস্ব ভাবে এরা মেম্বারশিপ নেয়, কোনো ভায়া কিছু নয়, ডিরেক্ট WHO সাইটে গিয়ে তুমি মেম্বারশিপ নিতে পারো। ওন বাজেট, তারা বাজেটটা নিজেরাই এটা কিন্তু বাজেটটা তৈরি করে, কোনো ভায়া এজেন্সি এখানে কাজ করে না। তাহলে WHO ইজ আ ইন্টারন্যাশনাল বডি, যারা সব দিক থেকে নিজেরাই সমস্ত কিছু করে। কনস্টিটিউশন কি থাকবে সেখানে, তারা কিভাবে কোন নীতি ফলো করবে, সব নিজেদের লোকজনরা ঠিক করে। WHO এর বডিতে যারা থাকে, গভর্নিং বডিতে, সেটাই সারা পৃথিবী সেটা মানতে বাধ্য হয়। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন অফ দ্য WHO ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কি কাজ করছে না, ফার্স্ট হলো প্রোভাইডিং লিডারশিপ অন ম্যাটার ক্রিটিক্যাল টু হেলথ অ্যান্ড এঙ্গেজিং where joint action is needed। মানে একদম মেন কথা হলো প্রোভাইড লিডারশিপ অন ম্যাটার ক্রিটিক্যাল টু হেলথ অ্যান্ড এঙ্গেজিং where joint action is needed, যেখানে তাদের লিডারশিপ, মানে লিডারশিপ মানে কি, লিডার কাকে বলে, যে একটা টিমকে যে লিড করে। তো এই WHO এর মধ্যে এরা অ্যাকচুয়ালি লিডারশিপ টেন্ডেন্সি ফলো করে, যে আমরা যা বলবো বাকি সবাইকে সেটা শুনতে হবে, আইদার সেটা ডিরেক্টলি শোনো অথবা জয়েন্টলি শোনো। ঠিক আছে, দেন বলেছে শেপিং দ্য রিসার্চ এজেন্ডা অ্যান্ড স্টিমুলেটিং দ্য জেনারেশন, ট্রান্সলেশনস অ্যান্ড ডিসিমিনেশন অফ ভ্যালুয়েবল নলেজ। মানে কি বলেছে, যখন কোনো এজেন্ডাকে তারা প্রতিস্থাপিত করে, যে আমরা কোভিড এর জন্য এই প্রোটোকল আমরা মানতে বলছি, যে বাকি সেটা
কিছু বডিতে থাকা মানুষজন তারা একটু আধটু এদিক ওদিক চেঞ্জ তারা করলে করে দিতে পারে, যেটা তারা করে দিল একটা খসড়া রেডি করে দিল যে হ্যাঁ সেই 10টা নিয়মই আমাকে সারা পৃথিবীকে সেটাই মানতে হবে, সেই শেপিংটা তারা রেডি করে দেয়। ওকে, দেন বলেছে setting norms and standard, promoting and monitoring their implementation, মানে কিভাবে সেটা আমাদের সারা পৃথিবীতে লঞ্চ করছে, কিভাবে প্রমোটিং করা হচ্ছে, কিভাবে মনিটরিং করা হচ্ছে, সেটাও কিন্তু তারা দেখে। যে আমরা যেটা বললাম ইন্ডিয়া সেটা শুনছে তো, চায়না সেটা শুনছে তো। আচ্ছা, এগ্রি সরি articulating ethical and evidence based policy option is a very very important. প্রত্যেকটা বডির একটা এথিক্যাল বডি থাকে যারা দেখে যে আমরা যেটা বলে দিয়েছি সেটা অন্য কোনো দেশ অন্য কোনো মানে সেই কথাটা না শুনে অন্য কোনো ভাবে কাজ করছে না তো, তাদের এথিক্যাল কমিটিকে ভায়োলেট করছে না তো। তারা যেটা বলেছে যে হাতটা খাবার আগে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, দিয়ে তুমি জল দিয়ে ভালো করে ধুয়ে নাও, আর যদি সেটা লিকুইড ফর্মে থাকে, যদি সেটা স্যানিটাইজার হয়, তাহলে হাতটা ধুয়ে নিয়ে তুমি খাবার খেতে পারো। দেখা গেল ইন্ডিয়াতে এটা মানছেই না। ইন্ডিয়াতে যে প্রোটোকলটা লোকে ফলো করছে, দেখা যাচ্ছে খাবার আগে স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে দেখা দেবে যে তাদের ক্ষেত্রে পেটের রোগ বাড়ছে। যখন পেটের রোগ বাড়বে তারা আস্তে আস্তে কি হবে, তাদের হেলথ ডিটোরিয়েট করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এটাও তারা দেখে। দেন দেখছে যে মনিটরিং দ্য হেলথ সিচুয়েশন, অ্যাসেসিং হেলথ ট্রেন্ডস, এবং এটা তারা মনিটর করছে যে যখন আমি তাকে বললাম যে খাবার আগে হাতটা ধুতে হবে, সেই দেশ সেটা শুনলো না। খাবার আগে হাত না ধুয়েই সেখানকার মানুষজন কিন্তু খাবার খাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাদের হেলথ স্ট্যাটাস ডিটোরিয়েট করছে। এটাও তারা ফলো করছে যে ডাব্লিউএইচওর গাইডলাইন সব দেশ কিন্তু সমানভাবে ফলো আপ করছে না। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট এই ফাংশন, ডাব্লিউএইচওর ফাংশন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এবার আসছি প্রমোশন অ্যান্ড কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ। কিছু স্পেসিফিক ডিজিজ আছে যেগুলো ডাব্লিউএইচও ভীষণভাবে সেগুলোকে কি করে, যে তাদের নিজস্ব কিছু নিয়ম তৈরি করে, রুলস অ্যান্ড রেগুলেশনস। তার মধ্যে প্রথম আসছে দ্য গ্লোবাল ইরাডিকেশনস অফ দ্য স্মল পক্স, যেটাকে আমরা বলি, কি বলতাম আগেকার দিনে, চিকেন পক্স, যেটাকে গুটি বসন্ত। একটা জায়গায় হলে সারা পাড়া সারা গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ আগেকার দিনে মারা যেত স্মল পক্স চিকেন পক্সে, গুটি বসন্ত যখন হতো। কারণ কি না, যাদের ইমিউনিটি কম, বিশেষ করে এই সিজনটাই যে বসন্তকালে, এই যে ঠান্ডার গরম, এতে কি হয় প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডিকে অ্যাটাক করে। এই সময়টা তাদের বেঁচে থাকার জন্য আদর্শ সময়, এবং আমাদের ইমিউনিটিটাকে অ্যাটাক করে, ইমিউনিটিকে ধ্বংস করে দেয়, সারা বডিতে গুটি বসন্ততে ছেয়ে যায়। এখন তো টিকা বেরিয়ে গেছে, ভ্যাকসিন বেরিয়ে গেছে, মানুষ অনেক সচেতন, এখন মানুষ অত মারা যায় না। আর এখন এত বাড়াবাড়িও হয় না, আগেকার দিনে গোটা গায়ে হাত পায়ে হয়ে যেত। আমার তো হয়েছিল, আমার মনে আছে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, ঠিক টেস্ট পরীক্ষার পরেই আমার এরকম হয়েছিল। খুব কষ্ট। ইভেন একটা চোখের পাশে আমার এখনো একটা স্পট রয়ে গেছে, এত বড় একটা গর্ত আছে, যেগুলো কিন্তু ওই গুটি বসন্ত হয়েছিল, যেটাকে চিকেন পক্স বা স্মল পক্স নামে ডাকা হয়। তোদেরও অনেকের হয়ে থাকতে পারে। হয়েছে কারু? পক্স হয়েছিল কারু? কারু হয়নি? বাহ, গুড। তোর হয়েছে? আচ্ছা, এটা একবার হলে বলে যে এতটা পরিমাণ বডি ইমিউনিটি, মানে তার বিরুদ্ধে অ্যান্টিজেন তৈরি হয়ে যায়, অ্যান্টিজেন অ্যান্টিবডি, যে সারা জীবনে গুটি বসন্ত একবারই হয়, বারে বারে হয় না। কিন্তু এখনকার তো বডি পুরোটাই মানে চেঞ্জ হয়ে গেছে, এখন আর এরকম ব্যাপার নেই যে একবার গুটি বসন্ত হলেও বারে বারে কিন্তু হওয়ার চান্স থাকে। আর যত হবে তত তোমার হেলথটা ডিটোরিয়েট করবে, মানে ইমিউনিটি পাওয়ার তত নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, তো এটা হওয়া খুব ভালো জিনিস নয়, যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদেরই হয়। আর আমাদের সময় কি হতো, যে আমাদের তো রেগুলার স্কুলে যেতে হতো, তোদের যেমন স্কুল যাওয়ার অভ্যেসটাই নেই, আমাদের যেতে হতো। তো কোনো বাচ্চার ধর একটু জ্বর জ্বর দেখা দিয়েছে, সে তো স্কুলে চলে গেছে, বা তার থেকে গোটা ক্লাসরুম হয়ে যেত। তো এগুলো খুব সংক্রমণ ডিজিজ, ঠিক আছে, খুব ইরাডিকেট করে, মানে একদম খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আচ্ছা,
তো এই ধরনের ম্যাম সমস্যা। আমরা স্কুল যেতাম, প্রত্যেকদিন যেতাম। ও তোরা যেতিস, আচ্ছা তার ভালো মেয়ে তাহলে। আচ্ছা, the WHO also plays attention in the program of work to non-communicable health problem. কি কি তারা বললাম না, ক্যান্সার, cardiovascular disease, genetic disorders, mental disorders and drug addictions and dental disease. তো এই ধরনের ডিজিজ গুলোতে কি হয়, এদেরও ক্ষেত্রে WHO কিন্তু গাইডলাইন্স আছে, এগুলোকে তাদের প্রত্যেকটা ডিজিজের বেসিসে গাইডলাইন্স আছে, নন কমিউনিকেবল ডিজিজ। আর WHO is now concentrating the widely prevent communicable disease like AIDS বললাম না, আর SARS-CoV-2 যেটা হয়েছিল আমরা রিসেন্ট, আমরা সবাই সাফারার, সে SARS-CoV-2 কি, এর না সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সার্স এর ফুল ফর্ম, এগুলো ভালো করে মনে রাখবি। তো এদের ক্ষেত্রে একদম নির্দিষ্ট গাইডলাইন্স ফলো করে এবং সেই মতোই কিন্তু চলতে হবে মানুষকে, সারা পৃথিবীকে চলতে হবে, তবেই মানুষজন ভালো থাকবে, আদারওয়াইজ ভালো থাকবে না। চলো, দেন আছে কিভাবে WHO বডিটা ফরমেশন হচ্ছে, ফিগারটার নাম কি, অর্গানাইজেশন স্ট্রাকচার অফ WHO। দেখ WHO কিভাবে ফরমেশন হয়। WHO ফার্স্ট হচ্ছে সুপ্রিম গভর্নিং বডি, যেমন আমাদের কলেজের গভর্নিং বডি থাকে, যারা সর্বোচ্চ ডিসিশন নেয় যখন কলেজ কোনো বিপদে পড়ে, কোনো এমার্জেন্সি কোনো ডিসিশন নিতে হবে, তখন সুপ্রিম গভর্নিং বডি যে ডিসিশনটা নেবে সেটা ইমপ্লিমেন্টেশন হবে সেই কলেজের জন্য। সেরকম বিভিন্ন বডিতে এগুলো থাকে। তো প্রথমে তারা কি করছে, যে কম্পোজিশন কি নিয়ে তৈরি হচ্ছে না, ডেলিগেটস অফ অল মেম্বার স্টেট, এই যে বললাম বিভিন্ন স্টেটের রিপ্রেজেন্টেটিভ থাকে। দেন তাদের কাজ কি না, ডিটারমাইন পলিসিস, পলিসিকে ডিটারমাইন করা, অ্যান্ড টার্গেট ফুলফিলমেন্ট করা, ইভালুয়েট প্রিভিয়াস ইয়ার ওয়ার্ক, মানে আগামী 5 বছরে কি ধরনের কাজকর্ম হয়েছে, যে পলিসিগুলো চলছিল তারা কেমন রেজাল্ট দিয়েছে সেগুলোকে ইভ্যালুয়েট করা, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর জেনারেল, এবং ডিরেক্টর জেনারেল যাকে ডিজি বলে, এক একটা বডির সর্বোচ্চ পোস্টকে বলে ডিজি, ডিরেক্টর জেনারেল, যেমন আর্মিতে আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা, সবাই মিলে ভোট করে তারপর একজনকে সিলেক্টেড করে, সে হলো ডিজি, ডিরেক্টর জেনারেল। ওকে, দেন সেখান থেকে আসছে দা সেক্রেটারিয়েট। এই বডিটা কি, দুটো বডি, একটা হলো নমিনেশন বডি, একটা নমিনেশন করে এগুলো হচ্ছে, একটা হলো সেক্রেটারিয়েট বডি, একটা হলো এক্সিকিউটিভ বোর্ড। তো এই যে সেক্রেটারিয়েট বডিতে হেড, একটা হেড থাকে, হেডের কাজ কি না, ডিরেক্টর জেনারেল অ্যান্ড 5 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল, এদেরকে নিয়ে এই বডিটা তৈরি হয়, ঠিক আছে। দেন ফাংশন, এরা কি কাজ করছে না, গিভ টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজিয়াল সাপোর্ট টু মেম্বার স্টেট ফর সাপোর্টিং হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বোঝা গেছে কি বললাম, প্রত্যেকটা স্টেটের যে রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের সাথে কথা বলে তাদের মতো করে সেই স্টেটে সেই পলিসিগুলোকে ইমপ্লিমেন্টেশন যাতে করা যায়, সেটা ডিরেক্টর জেনারেল আরো 5জন অ্যাসিস্ট্যান্ট জেনারেল মিলে সেটা সিলেক্ট করে। দেন নমিনেশন যাদেরকে করলো, সেই এক্সিকিউটিভ বডিতে যারা আছে তাদের মধ্যে কম্পোজিশন কে 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 থাকছে সেই বডিতে, 3জন মেম্বার থাকে who are technically qualified in the field of health elected from WHO। WHO ওই যে ইলেকশন হয়, ভোট হয়, সেখান থেকে যে 3জনকে সিলেক্টেড করা হয় তারা, আর রিজিয়নাল, WHO রিজিয়নস, ওই বিভিন্ন রিজিয়নস থেকে তাদেরকে সিলেক্ট করা হয়। 1/3 অফ দ্য মেম্বার রিনিউয়েড এভরি ইয়ার, এই যতজনকে সিলেক্ট করছে এই 3জন মেম্বার, এদেরকে আবার 1/3 মানে এই 3জনের মধ্যে একজন প্রতি বছরই যখন রিনিউ হয় তারা কেউ না কেউ থেকে যায়, বাকি 2জন চেঞ্জেবল, চেঞ্জ হতে পারে, ভোট তো, ভোটে 3জনের মধ্যে একজন থেকে যাবে, 2জন বাদ চলে যাবে, সেই থাকাটাও ডিপেন্ড করে সে কি ধরনের অ্যাক্টিভিটি কাজকর্ম করছে। তাহলে গিভ এফেক্ট টু দ্য ডিসিশন অ্যান্ড পলিসিস টু দ্য অ্যাসেম্বলি, আর এমার্জেন্সি স্টেপ ইজ নিডেড, তাদের কাজ কি
give effect to decisions and policies of the assembly. assembly মানে এই যে বডিটা, ডিরেক্টর জেনারেল আর 5 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল যা যা পলিসি মেড, প্রথম পলিসি এরা করেছে, তারপরে সেটাকে ওরা হ্যাঁ বলেছে, এরা আবার সেটাকে হ্যাঁ বলে সেটাকে বিভিন্ন স্টেটে চালনা করছে। আর এমার্জেন্সি স্টেপ ইজ নিডেড, অনেক জায়গায় ধর বন্যা, যেমন আসামের দিকে বেশি বন্যা হয়, আচ্ছা আমাদের ইন্ডিয়াতে এখানে আমাদের বেশি খরা হয়, তাহলে যে জায়গায় যেমন প্রয়োজন বা যে জায়গার মানুষজনদের স্বাস্থ্যের অবস্থা যেমন, সেই ওপর ভিত্তি করে তারা এমার্জেন্সি কিছু স্টেপ নেয়। যেমন ধর কলেরা, হঠাৎ করে দেখা গেল যেখানে বন্যা হয়েছে প্রচুর মানুষ কলেরা হয়ে যাচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে, তখন দ্রুত তাদের স্টেপ নিতে হয়, সেই জায়গার হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করে তারা সেই ধরনের মেডিসিন, সেই ধরনের ট্রিটমেন্ট তারা কিন্তু কি করে, গভর্নমেন্টের সাথে কোলাবোরেটিভ ওয়েতে তারা কাজ করে। বোঝা গেছে এইটুকু? হ্যাঁ ম্যাম। ওকে, দেন হ্যাঁ দেখো, ম্যাম। হ্যাঁ দেন আমরা আর কি কি দেখতে পাচ্ছি, যে এটার আন্ডারে প্রমোশন অ্যান্ড কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ, এটার আন্ডারে আর কিছু কিছু পয়েন্ট আছে, যেমন হলো মানে WHO কি কাজ করছে, WHO কাজের মধ্যে ডেভেলপমেন্ট অফ কম্প্রিহেন্সিভ হেলথ সার্ভিস, এক কথায় মনে রাখ, মানে যে ধরনের হেলথ সার্ভিস গুলোকে প্রোভাইড করেছে তার মধ্যে WHO ইমপ্লিমেন্টেশন একটা হেলথ সার্ভিসের নাম বলতো দেখি। ভিটামিন এ তেল ছোটবেলায় খেয়েছিলিস? ছোট বাচ্চাদের এখনো দেখবি দেওয়া হয়। BCG টিকা দেওয়া হয়, BCG জন্মের পর, সবাই জানিস? আচ্ছা, সেই যে BCG টিকা আজ কবে শুরু হয়েছিল, আজও জন্মের পর সেটা নিতে হয়। ঠিক আছে, এই ধরনের পলিসি গুলোকে কি করে তারা সাপোর্ট করে, না এটা এখনো দরকার, এগুলো চালাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেন আছে ফ্যামিলি হেলথ। ফ্যামিলি হেলথের ওপর WHO গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করে না, তারা করে ইমপ্রুভমেন্ট অফ ফ্যামিলি হেলথ স্ট্যাটাস ইজ ওয়ান অফ দ্য মেজর ফাংশন অফ WHO, এইটুকু লিখলেই হবে। Important improvement of family health status is one of the major function of WHO, ব্যাস এইটুকু হলো। এবার আসছে environmental health, পরিবেশের স্বাস্থ্য, না it is the important activity of WHO, এইটুকু লিখে দিলেই হবে, আর কিছু লিখতে হবে না। দেন আসছে হেলথ স্ট্যাটিস্টিক্স, মানে আমরা যে আগের দিন পড়েছিলাম IMR MMR, সেই কথাটাই এখানে আছে। দেখ বলেছে WHO has been concerned with this কোথায় গেল, হ্যাঁ, dissemination is a wide variety of morbidity and mortality status related to health problem. মর্টালিটি আর মরবিডিটি প্রথম দিন ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, সেই যে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট সারা অল ওভার ওয়ার্ল্ডে, ইন্ডিয়াতে কত, চাইনাতে কত, বাংলাদেশে কত, নেপালে কত, ভুটানে কত, সমস্ত রিপোর্ট WHO এর কাছে থাকে। ক্লিয়ার? দেন আসছে বায়োমেডিক্যাল রিসার্চ, আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এই যে মাস্টার ডিগ্রি যখন হয় তখন এই ডিপার্টমেন্টটা সেটাকে অ্যাসিস্ট করে, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো বায়োমেডিক্যাল রিসার্চ মানে এখানে হেলথ রিলেটেড রিসার্চ হচ্ছে। দেখ কি ধরনের কাজ হচ্ছে না, WHO does not itself do research but stimulate and coordinate research work. WHO কিন্তু ডিরেক্ট রিসার্চে সাহায্য করে না, ওরা কি করে, স্টিমুলেট করে আর কোঅর্ডিনেট করে। 6 টপিক্যাল ডিজিজ, টপিক্যাল মানে কিছু অঞ্চলে নির্দিষ্ট জায়গায় এই ডিজিজ গুলো বেশি হয়, যেমন ম্যালেরিয়া, নাম শুনেছিস? হ্যাঁ ম্যাম। কেন হয়? ম্যাম মশার কামড়ে, তাই তো? আচ্ছা, ফাইলেরিয়া নাম শুনেছিস? পায়ে গোদ হয়ে যায় না, এক একজনের পাটা দেখবি বিশাল বড় ফুলে যায়, এর কোনো ডিজিজ, এর কোনো ট্রিটমেন্ট নেই, ফাইলেরিয়া। আচ্ছা, লিসমেনিয়াসিস, ফিতাকৃমি, কৃমির আক্রমণ, লেপ্রোসি, কুষ্ঠ, এরা হলো ট্রপিক্যাল ডিজিজ। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ডিজিজ কিন্তু WHO খুব ভালোভাবে মনিটর করে এবং বিভিন্ন রিসার্চ যেসব বডি আছে তাদের সাথে তারা
একসাথে মিলে তারা কাজ করে যাতে সেই টপিক্যাল রিজিয়নে এই ডিজিজ গুলো কম হয়। দেন আছে হেলথ লিটারেচার অ্যান্ড ইনফরমেশনস। এখানে কি বলেছে না বেসিক্যালি WHO যেটা করে সেটা হলো WHO লিবারেলি ইজ ওয়ান অফ দ্য স্যাটেলাইট সেন্টার মেডিকেল লিটারেচার অ্যানালাইসিস অ্যান্ড রিট্রিভাল সিস্টেম, যার ফুল ফর্ম হলো MEDLARS অফ দ্য US ন্যাশনস লাইব্রেরি অফ মেডিসিনস। এরা একসাথে মিলে হেলথকে ইমপ্রুভমেন্ট করে, হেলথ লিটারেসিটাকে ইমপ্রুভমেন্ট করে। ঠিক আছে, তাহলে এইটার ফুল ফর্ম কি? মেডিকেল লিটারেসি অ্যানালাইসিস অ্যান্ড রিট্রিভাল সিস্টেমস। এটার WHO কি করে? এটাকে মনিটর করে। এটা US ন্যাশনাল লাইব্রেরি অফ দ্য মেডিসিন দ্বারা স্বীকৃত। ওকে, দেন গেল কোঅপারেশন উইথ আদার এজেন্সি। বারবার আমরা বললাম একা কেউ কোনো কাজ করতে পারে না প্রত্যেকের সহযোগিতা ছাড়া। তো WHO collaborates with the United Nations and other specialized agency and maintain various level of working partnerships. ক্লিয়ার হয়েছে না? WHO বিভিন্ন বডির সাথে যুক্ত হয়ে কাজগুলো করে। এই গেল টোটাল WHO সম্পর্কে বকর বকর যা বললাম সমস্ত কিছু। WHO বডি কোথায় আছে, ফাংশন কি করে, কিভাবে তারা কাজ করে, তাদের বডিটা কিভাবে ফরমেশন হয়, যা বলার সব বলে দিয়েছি। ঠিক আছে, বেশ। এবার আরেকটা গেল ইউনাইটেড নেশন অফ, কি লেখা আছে? ইউনাইটেড নেশনস অফ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, যার ফুল ফর্ম কি? ইউনিসেফ। ক্লিয়ার? তাহলে ইউনিসেফের ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ন্যাশনের জায়গায় যদি কেউ এসটা না লেখে আর চিলড্রেন্স এর জায়গায় যদি অ্যাপোস্ট্রোফি এসটা না দেয় তাই সে কিন্তু শূন্য পাবে। ঠিক আছে, আচ্ছা, কোথায় হেডকোয়ার্টার আছে? এটাও যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এরও হেডকোয়ার্টার নিশ্চয়ই ইউএসএ তেই থাকবে। দ্য হেডকোয়ার্টার অফ ইউনিসেফ অ্যাজ ইউনাইটেড নেশনস নিউ ইয়র্কে আছে। আগেরটা কোথায় ছিল? জেনেভা, সুইজারল্যান্ড। এটা হলো নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। ওকে, এছাড়া ইউনিসেফ রিজিয়নাল অফিস কোথায় কোথায় আছে? নিউ দিল্লি, হুইচ ইজ নোন অ্যাজ সাউথ সেন্ট্রাল এশিয়ান রিজিয়ন, হুইচ কভার আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া অ্যান্ড নেপালে এদের রিজিয়নাল অফিস আছে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কোলাবোরেশন এরা কাদের সাথে করে? না টোটাল 161টা কান্ট্রিজের সাথে এরা কিন্তু কোলাবোরেশন ওয়েতে কাজ করে। ঠিক আছে, এদের লক্ষ্য কি? না দা মেন লক্ষ্য হলো ইমপ্রুভিং নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যান্ড হেলথ অফ দ্য চিলড্রেন। এটা হলো ডিরেক্ট বেনিফিট। ইনডিরেক্ট বেনিফিট কি? না ইমপ্রুভিং এনভায়রনমেন্টাল অফ দ্য কান্ট্রি ফর চিলড্রেন লাইফ। এটা হলো ইনডিরেক্ট বেনিফিট। তাহলে দুটো কাজ ইউনিসেফের। প্রধান লক্ষ্য হলো নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যান্ড হেলথ অফ দ্য চিলড্রেনকে উন্নত করা, ইমপ্রুভ করা, আর এনভায়রনমেন্টাল এবং কান্ট্রির চিলড্রেনদের কত সংখ্যক বাচ্চা জন্মাচ্ছে বা মারা যাচ্ছে, মরবিডিটিটাকে তারা মনিটর করে। এটা ইনডাইরেক্ট বেনিফিট। ওকে, কি কি সার্ভিস দিচ্ছে? প্রথম হলো চাইল্ড হেলথ, শিশুদের স্বাস্থ্যের ওপর ভীষণ তারা খেয়াল রাখে। এগুলো আমি ছোট্ট ছোট্ট করে স্টাডি মেটেরিয়ালে আমার লেখা আছে, আমি তোদেরকে প্রোভাইড করে দিচ্ছি একটু পরে। আচ্ছা, তাহলে চাইল্ড হেলথকে তারা কি করছে? ইমপ্রুভ করছে। দেন আছে চাইল্ড নিউট্রিশন, বাচ্চারা কি ধরনের তাদের নিউট্রিশন প্রোভাইড করা উচিত, কিভাবে তারা আন্ডার নারিশড হাত থেকে বাঁচবে সেটা তারা মনিটর করে। আচ্ছা, দেন আছে ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, যেটা আমাদের বিভিন্ন রকম বডি আছে না, বিভিন্ন রকম অফিস আছে যে জায়গায় নিউট্রিশনের স্টুডেন্টরা কিন্তু চাকরি পায়, যেটা ICDS এর সুপারভাইজার হয়। ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যেগুলো গভর্নমেন্টের বডি, এইসব জায়গায় নিউট্রিশনের স্টুডেন্টরা কিন্তু জব পেতে পারে। তাদের জন্য এখানে কিন্তু সুযোগ সুবিধা আছে। তো এইখানের মধ্যে কারা থাকছে? বেসিক্যালি ইউনিসেফ হেল্প ইন ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার থ্রু পেরেন্টস এডুকেশন, ডে কেয়ার সেন্টার, established of child welfare and youth club,
হোম ইকোনমিক্স এক্সটেনশন প্রোগ্রাম, বিভিন্ন রকম এই ধরনের বিভিন্ন রকম এগুলো অর্গানাইজেশনস আছে, ছোট ছোট বডি আছে যেখানে কিন্তু নিউট্রিশনের লোকজনের খুব ডিমান্ড, খুব লাগে। আমাদের এখানে নেই, মেট্রো সিটিতে আছে, ডে কেয়ার সেন্টার আছে, সেখানে নিউট্রিশনিস্ট লাগে, এই চাইল্ড ওয়েলফেয়ার ইউথ ক্লাবে লাগে, আচ্ছা ওল্ড এজ হোমে লাগে। এইসব জায়গায় কিন্তু এখন নিউট্রিশনিস্টদের ডিমান্ড দিনে দিনে বাড়ছে। এবং কি এডুকেশনস তারা প্রোভাইড করে, ফর্মাল অ্যান্ড নন ফর্মাল। ফর্মাল মানে হলো বই পড়ে যে শিক্ষা, নন ফর্মাল হলো পরিবেশ থেকে শিক্ষা, এটাও তারা কিন্তু কি করে, প্রোভাইড করে। কার সাথে কোলাবোরেশন করছে না, ইউনেস্কো, ইউনিসেফ has assist India is expansions and improvement of teaching, science, science laboratory, workshop tools, library book etc এর মাধ্যমে তারা কি করছে না, ইউনিসেফ also help to promote girl child education। মেয়েরা হলো আমাদের জাতির সব থেকে বড় স্ট্রেংথ বা মেরুদণ্ড। যে দেশের মেয়েরা শিক্ষিত, যে দেশের মেয়েরা প্রত্যেকে ওয়ার্কিং, যে দেশের মেয়েদের বিয়ে 18 বছরের নিচে হয় না, যারা ওয়েল এডুকেটেড, সে দেশের সার্বিকভাবে সেই দেশের উন্নতি সব থেকে বেশি। বোঝা গেছে কি বললাম? এই জন্য গভর্নমেন্ট এত কিছু মেয়েদের জন্য নতুন নতুন পলিসি ইমপ্লিমেন্ট করছে। এবার একটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ইউনিসেফ প্রমোট এ ক্যাম্পেজিন, দ্যাটস দ্য গোবি ক্যাম্পেজিন। গোবি বলে একটা তারা ক্যাম্পেজিন, একটা প্রোগ্রাম তারা চালায়, যেটা খুব খুব ইম্পর্টেন্ট। গোবির ফুল ফর্ম কি, হোয়াট আর দ্য ফুল ফর্ম অফ গোবি, বা রাইট এ শর্ট নোট অফ দ্য গোবি। গোবি কি করছে না, গোবি মিনস জি ফর গ্রোথ চার্ট টু বেটার মনিটর চাইল্ড ডেভেলপমেন্ট, O for oral rehydrations to treatment in all mild and moderate dehydrations. Number 3, breastfeeding promotions. B for or I for immunizations against measles, diphtheria, polio, pertussis, tetanus and tuberculosis. ঠিক আছে, এই যে ডিপিটি, ডিপিটির ফুল ফর্ম হলো ডিপথেরিয়া পার্টিউসিস টিটেনাস, ডিপথেরিয়া পার্টিউসিস টিটেনাস। বিসিজির ফুল ফর্ম কি, ব্যাসিলাস ক্যালমিলেট গুয়ারিন। এইগুলোকে তারা প্রিভেন্ট করে। এর সাথে ইউনিসেফ আর একটা নতুন জিনিস লঞ্চ করেছে, সেটার নাম হলো 3F। ইউনিসেফ হ্যাজ লঞ্চ 3F স্ট্র্যাটেজি। কি বলছে এখানে, গোবির সাথে চলছে এখন, ফার্টিলিটি রেগুলেশনস, female literacy আর food supplementation. This is very important. Okay? আচ্ছা, এই জন্য 1965 এ ইউনিসেফ was awarded the Nobel Peace Prize. Nobel Peace Prize যেহেতু তারা on behalf of the children is need, তারা চিলড্রেনদের ওপর বেসিক্যালি কাজ করে, তাই জন্য তাদেরকে নোবেল পিস প্রাইজ তাদেরকে দেওয়া হয়েছিল। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। বেশ বেশ। এবার আমরা পড়ব ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনস। FAO ফুল ফর্ম কি, FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটাও হলো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো এরা মেনলি কি করছে, ভালো করে শোন। বলেছে যে FAO was developed in October 1945। এদের মোটো কি, এরা কি কাজ করছে না, the motto of the FAO is fit Spanish, very very important term, let there be bread, and leads international effort to defeat hunger। ঠিক আছে, এটার মানে কি, এটার মানে ভালো করে বলছি শোন। FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনস, এদের মোটো হলো FIAT, যাকে বলে ফিল্ট প্যানিস, PANIS। এটাকে বলে, এই কথাটার মানে হলো লেট দেয়ার বি ব্রেড। এটার মানে কি, কারো কোনো আইডিয়া আছে, কখনো পড়েছিলিস? অনেকে তো অনেক রকম ইয়েতে অংশগ্রহণ করিস, ওই বিভিন্ন ওয়েবিনার গুলো, এই টার্মিনোলজিটা কোথাও শুনেছিস? কি রে, হ্যাঁ কি না সেটা তো বল। না ম্যাম।
আচ্ছা, কোথাও কখনো শুনিসনি, এই প্রথম শুনছিস তাই তো? আচ্ছা, একটা জিনিস গল্প শোন, যেসব দেশ পিছিয়ে পড়া দেশ, যেমন ধর বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এই জায়গাতে মানুষজনের সংখ্যা অনেক বেশি, তো জনবসতি পপুলেশন অনেক বেশি, তো লেট দেয়ার বি ব্রেড এই কথাটার মানে হলো যে তাদের খাবারে রুটি থাকুক। ফ্লিট প্যানিস, এটা একটা গ্রিক টার্মিনোলজি, যার কথাটার মানে হলো রুটি থাকুক, রুটি। মানে যখন মানুষ দুর্ভিক্ষের শিকার হয়ে যায়, দেখবি তখন তাদেরকে রুটি একমাত্র খাবার, যে খাবারটা বানিয়ে অনেকক্ষণ রাখা যায়, সহজে নষ্ট হয় না, ঠিক আছে? কিন্তু ভাত নষ্ট হয়ে যায়, যেহেতু ওটার মধ্যে জল থাকে, রুটির মধ্যে তো কোনো জল থাকে না, আগুনে সেকে নি, তাই না? জল থাকে না। তো মাইক্রোবস, যে খাবারের মধ্যে জল থাকে, মাইক্রোবস এই খাবারে খুব দ্রুত তারা বংশবৃদ্ধি করে, এটাকে বলে ওয়াটার অ্যাক্টিভিটি অফ দ্য ফুড। ঠিক আছে, আমরা ভবিষ্যতে আবার যখন ফুড মাইক্রোবায়োলজি চ্যাপ্টারে পড়বো তখন দেখবো। তো সেই কারণে এই ফিট প্যানিস কথার অর্থ হলো, ইজ এ গ্রিক টার্ম, এই কথাটার মানে হলো খাবারের পাতে রুটি থাকুক। ওকে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দাঁড়া একটু জল খেয়ে নি। এবার কি বলেছে, যে এফএও নর্মালি যে কাজটা করছে, তাদের কাজ হলো লিডস ইন্টারন্যাশনাল এফোর্ট টু ডিফেক্ট হাঙ্গার। মানে হলো এদের এফএওর মূল টার্গেট কি হলো, যে ক্ষুধা দূর করা। ক্ষুধা দূর, খিদে পাচ্ছে, মানুষের ক্ষুধা নিবারণ করতে হবে। কি দিয়ে করবে? মানুষের হাতে টাকা পয়সা নেই, খাবার কিনতে পাচ্ছে না, ম্যালনিউট্রিশনে ভুগছে, তো তাদেরকে ক্ষুধাটাকে নিবারণ করতে হবে। এই ক্ষুধা নিবারণ করার জন্য তারা, এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তারা মেনলি কাজ করে, যাতে করে মানুষ কম দামে কম খাবার কিনে সেই খাবারটা খেয়ে তার যে আরডিএ রিকোয়ারমেন্ট তারা ফুলফিলমেন্ট করতে পারে। আগের দিন আচ্ছা, এই জিনিসটা কারো ক্লিয়ার আছে যে আরডিএ কি, আপার টলারেন্স ইনটেক কি, আর হুম, এই দুটো জিনিস কারো ক্লিয়ার আছে? আপার টলারেন্স ইনটেক কি আর আরডিএ কি? ম্যাম আরটিএ মানে তো যেটা আমাদের সারাদিনে কি মানে কতটা পরিমাণ খেতে হবে একটা মানুষকে সেটা বলে দেয়। আর আপার টলারেন্স মানে বল। আপার টলারেন্স মানে কি? আপার টলারেন্স বেশি, বলো। বেশি, খুব বেশি টলারেট করতে পারে, খেলেও কিছু হয় না। খেলেও কিছু হয় না। আরডিএ কথার মানে হলো, যে মানুষটার যতটা দরকার সেই ততটুকু তার প্রতিটা মানুষ ভেদে এটা আলাদা আরডিএ, ঠিক আছে? যে আমাদের 18 বছরের একটি মেয়ের ক্ষেত্রে আলাদা, 18 বছরের একটি ছেলের ক্ষেত্রে আলাদা, 19 বছরের হলে আলাদা, 20 বছরের হলে আলাদা। তো আরডিএস ডিপেন্ড আপন স্পেসিফিক এজ অ্যান্ড স্পেসিফিক গ্রুপ অফ পিপল, ঠিক আছে? আরডিএ যদি কেউ মেট করে, তাহলে তাহলে কিন্তু তার নিউট্রিশনের চাহিদাটা তার পূরণ হয়ে যাচ্ছে, 98% ফুলফিলমেন্ট হয়ে যায় যদি কেউ আরডিএ মেনে তার খাবারে সে সমস্ত নিউট্রিয়েন্টকে রাখে। ঠিক আছে, এক সেকেন্ড হোল্ড কর, তো একটা ফোন এসছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ ম্যাম, ববিতা বলছিলাম, আমি নিউট্রিশন মাইনর। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, বলছি 10 তারিখ 11 তারিখ একটু সাইনটা করে দিবেন, প্র্যাকটিক্যালে মানে আমাদের অন্য কোনো দিন হবে না, পরীক্ষা আছে। 10 তারিখ 11 তারিখ? হ্যাঁ মানে সোমবার মঙ্গল, ওই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন যদি আপনারা ফাঁকা থাকেন। তোমরা এই সোমবার দিন এসো। আমার তো এক্সাম আছে, দুদিন এক্সাম আছে, 5 তারিখ 8 তারিখ, মানে আমাকে বাড়ি থেকে যেতে হবে, বিষ্ণুপুরে সেন্টার। হ্যাঁ, তো এই সোমবার তো 3 তারিখ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। ওকে। হ্যাঁ, তাহলে কি বলছিলাম, কি বলতে, হ্যাঁ, আরডিএ মানে বুঝতে পারলি কি বললাম, যে যতটা তোর বডিতে দরকার ততটা নিউট্রিয়েন্ট ফুলফিলমেন্ট হচ্ছে, মানে সেটা আমরা খাচ্ছি, এটা কিন্তু খুব কম মানুষই খায়। 98% পিপল আর সাফার ফ্রম দ্য কিন্তু
বিলো আরডিএ লেভেলে তারা খাবার খাচ্ছে। বোঝা গেছে? কারণ আমাদের বডিতে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট পার ডে আমরা ফুলফিলমেন্ট করি কি? করি না। তাহলে 98% people are suffer from the below RDA লেভেলে তারা কিন্তু সাফার করছে। আর আপার টলারেন্স ইনটেক এটা হলো 5% পিপল করে, মানে যতটা আরডিএ দরকার তার থেকে বেশি গিয়ে তারা খাবার খায়, বেশি খায়। এটা হলো 5% পিপল করে। তাহলে বাকিরা সব থেকে বেশি কারা, মানে কোন রিজিয়নটাই বিলং করে, কোন রিজিয়নে তারা খাবারটা খায়, এটাকে কি বলে? আরডিএ তো বুঝলাম, আপার টলারেন্স ইনটেক বুঝলাম, তাহলে লোয়ার টলারেন্স ইনটেক যেটা আরডিএ তার থেকে কম খাচ্ছে, এটা হলো 95% পিপল এটা করে, যে যেটা দরকার তার থেকে কম খাচ্ছে। তার জন্যই তো আমরা মালনারিস্ট, সবাই মালনারিস্ট। ঠিক আছে? আমরা প্রতিদিন যা মাইক্রোনিউট্রিয়েন্টের আমাদের চার্ট, সেটা কি আমরা কেউ ফুলফিলমেন্ট করি? কেউ করি না। মাল্টিভিটামিন ট্যাবলেট আমাদের যা অবস্থা এখন, শারীরিক যা প্রত্যেকের অবস্থা, তাতে প্রত্যেকের একটা করে সাপ্লিমেন্ট হিসাবে মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়া উচিত। কারণ আমরা অ্যাজ এ নিউট্রিশনের স্টুডেন্ট আমরা জেনে গেছি যে মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হলে গোটা বডির সিস্টেম, গোটা বডির মেকানিজম ঠিকঠাক মতো কাজ করতে পারছে না। দিনের পর দিন যখন ডেফিসিয়েন্সি হচ্ছে, বিভিন্ন রকমের ডিজিজ সেখানে কিন্তু সূত্রপাত ঘটছে, একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ক্যালসিয়াম ফসফরাস যদি খাই, ভিটামিন ডি যদি না নিই, total metabolism system are the hampered, and so called you are suffer from the osteoporosis, osteoarthritis and depressions, thyroid and many more disease, because vitamin D are playing a crucial role in the human physiological systems, basically the clinical systems. গোটা বডির যে সিরাম লেভেল যদি চেঞ্জ হয়ে যায়, যে অনেকের দেখতে পাবি সারাদিন রোদে আছে কিন্তু সিরাম ভিটামিন লেভেল খুব কম, তো তাদের ক্ষেত্রে কোনো রকম প্যাথোলজিক্যাল প্রবলেম, তার লিভারের মধ্যে ভিটামিন ডি কনভার্ট হচ্ছে না, 7D আর্গোস্টেরলে কনভার্ট হচ্ছে না। শুধু ভিটামিন ডি সারাদিন রোদে থাকলে তো হবে না, কারণ স্কিনের ওপর আমাদের যে লেয়ার, সেই লেয়ারে সবার ক্ষেত্রে ভিটামিন ডি সমানভাবে অ্যাবসর্পশন হচ্ছে না, আমরা বেশি মাত্রায় ফ্যাট সলিউবল ভিটামিন খাচ্ছি না, তাহলে আমাদের হবে কোথা থেকে? তো একজন অপরজনের সাথে খুব মাইনিউটলি অ্যাটাচড, একজন অপরজনকে ছাড়া চলতে পারবে না। যখনই তাদের ডেফিসিয়েন্সি হবে, তখন আস্তে আস্তে হেলথ ডিটোরিয়েশন শুরু হয়ে যাবে। So everyone must be intake daily one multivitamin tablet in adolescence period. কোনো ক্ষতি নেই, সাপ্লিমেন্ট হিসাবে তোমরা খাও, কারণ এমন এমন নিউট্রিয়েন্ট আছে যেটা আমরা খাবারের মাধ্যমে ইনটেক করছি না। এটা আমি একদম কারেন্ট রিসার্চে, গতকাল একজন লন্ডনের একজন ডাক্তারের সাথে আমার মিট হয়েছিল, তো তার সাথে আলোচনা করে আমি এটা বুঝতে পেরেছি যে ইচ অ্যান্ড এভরিওয়ান মাস্ট বি ইনটেক। তিনিও সেটা বলছেন যে অবশ্যই প্রত্যেকের একটা করে মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়া উচিত। ঠিক আছে, এটা খাওয়া খুব জরুরি আমাদের সকলের ক্ষেত্রে। আচ্ছা, দেন আমরা কি বলছিলাম, হ্যাঁ, দেন আমরা দেখতে পাচ্ছি যে এফএও কি কাজ করছে, তাদের লক্ষ্য কি না, টু হেল্প নেশনস রেজ লিভিং স্ট্যান্ডার্ডস, যাতে আমাদের সার্বিকভাবে জীবনযাত্রার মানটা উন্নত থাকে, টু ইমপ্রুভ নিউট্রিশন অফ দ্য পিপল অফ অল কান্ট্রিজ, প্রত্যেকের নিউট্রিশন লেভেলটা কান্ট্রি বেসিসে যেন উন্নত হয়, টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ফার্মিং, ফরেস্ট্রি অ্যান্ড ফিশেস, মানে কাল্টিভেশনস, এরা তো শুধুমাত্র খাবার প্রোডাকশন করে, এইগুলো যাতে উন্নত হয়, টু বেটার দ্য কন্ডিশন অফ রুরাল পিপলের যেন যত চাষবাস তারা করবে, ফিশারিজ করবে, সেগুলোকে তারা মার্কেটাইজড করবে, হাতে টাকা পাবে, তারা সার্বিকভাবে উন্নতি হবে, টু widen of the opportunity of all the people for productive work করতে হবে, যে এমন ধান চাষ করছি যে ধানটা দেখতে খুব বাজে বা লোকজন খেতে চাইছে না, সেটা করলে হবে না, এমন কিছু প্রোডাকশন করতে হবে
যেটা দিয়ে আমি অনেক কিছু, অনেক দেশে, অনেক কান্ট্রিতে সেই জিনিসটার আমার কি থাকে, পারচেস করার জন্য একটা ডিমান্ড থাকে। সেই প্রোডাক্টিভ ওয়ার্ক করতে হবে, যে আমি যেটুকু চাষ করলাম, আমি কোনো কারোর সাথে যোগাযোগ নেই, ওই চাষ করে আমি আমার ঘরেই বস্তাবন্দি করে রেখে দিলাম, না সেরকম করলে হবে না। তাহলে তোমার মার্কেটাইজড হবে না, সেটাকে গ্লোবাল মার্কেটে তোমাকে ছড়িয়ে দিতে হবে। এর জন্য বিভিন্ন অর্গানাইজেশন বডি আছে, তাদের সাথে তোমাকে ইন্টারলিঙ্ক থাকতে হবে। আচ্ছা, দেন গেছে ফাংশন অফ দ্য WHO, এটা বলে আজকে শেষ করব। তো ফাংশন কি না, আমরা বুঝতেই পারলাম যে এদের প্রধান কাজ হলো ক্ষুধা নিবারণ করা। তো সাইন্টিফিক, টেকনোলজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক রিসার্চ রিলেটেড টু দ্য নিউট্রিশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার। বিদেশে ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা যে খাবারটা সার দিয়ে চাষ করি না, ওরা সেটা জেনেটিক মডিফাইড করে সেই জিনিসটাকে অনেক বেশি এনরিচমেন্ট, নিউট্রিশন ফর্টিফিকেশনস তারা কিন্তু ওই খাবারের মধ্যে করে দিচ্ছে। যেমন ধর, আমি সাপোজ বলছি, আমরা যদি আলু খাই, সেই আলুতে আমরা কার্বোহাইড্রেট ছাড়া কিছু পাই না, কিন্তু ওরা যদি আলু খায় না, ওই আলুর ভেতরে অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টও তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। জেনেটিক লেভেলে তাদের ফুডের মডিফিকেশন হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে এখন বিসিকেবিতে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, অনেক খাবার আমরা দেখতে পাবি মার্কেটে যেগুলো আসছে, সেগুলো নতুন ভাবে আসছে। যেমন আগে জীবনে কখনো বাঁধাকপি লাল দেখেছিলিস, পার্পল কালারের না ম্যাম, দেখেছিলিস? দেখিসনি। না ম্যাম, এখন ব্রোকলি, এসছে। ব্রোকলি আজ 5-7 বছর আমাদের মার্কেটে আসছে, সেটাও গ্রিন আসছে, পার্পল আসছে, এখন তো একটা একটা কালারই আসছে, সেটা হলো না গ্রিনিশ না ইয়েলোইশ, ঠিক আছে? যত কালারফুল হবে, সো দিস ফুড আর এনরিচমেন্ট অফ দ্য অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্ড দিস ফুডস আর বেসিক্যালি তাদের মধ্যে নিউট্রিয়েন্ট গুলো ফর্টিফিকেশন করে দেওয়া হচ্ছে, যাতে একটা খাবার থেকে ওই মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো আমরা কি করতে পারি, অ্যাবজর্ব করে নিতে পারি, ঠিক আছে? এই লেভেলের টেকনোলজি কিন্তু ইউএসএ ইউকে তে চলছে, আমাদের এখানে এখনো আসেনি, অত উন্নত হয়নি, কারণ পারচেসিং করার ক্ষমতা তো লোকের নেই, ওদের তো ক্যাপিটাল অনেক বেশি, ওরা পারচেস করার ক্ষমতা রাখে। Then হলো the improvement of education and administration related to nutrition, food and agriculture, and the dissemination of the public knowledge and nutrition and agricultural license and the practice. এত কথার বলার দরকার নেই, বলবে the improvement of education and administration related to nutrition, food and agriculture. Stop, হয়ে গেল। Then the conservation of natural resources, কনজারভেশন মানে ফরেস্ট্রি, যেমন জঙ্গলকে, রিসোর্সটাকে কনজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। অ্যাডাপ্টেশনস ইন ইমপ্রুভ মেথড অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট, বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্টকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে যাতে কম সময়ে বেশি মাত্রায় বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার প্রোডাকশন হয়, সেগুলো দেখতে হবে। যেমন চাল যে খায় না, যেমন ভিটামিন B1 ঢেকি ছাটা চালে পাওয়া যায়, বাট we all are eating a polished rice. তো পলিশ রাইসে কিচ্ছু নেই কার্বোহাইড্রেট ছাড়া, সিম্পল কার্বোহাইড্রেট ছাড়া কিচ্ছু নেই। তো সেই চালের মধ্যেও, পলিশ রাইসের মধ্যেও তোমাকে কিন্তু কি ঢুকিয়ে দিতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্টকে প্রবেশ করিয়ে দিতে হবে। সেটা কখন সম্ভব? জেনেটিক মডিফাইড হলেই সম্ভব, যেগুলোকে আমরা জিএমও ফুড বলবো, পড়বো আমি নেক্সট যখন পড়াবো পরের পেপারটা, তখন আমরা পড়বো জিএমও ফুড কাকে বলে, জেনেটিক মডিফাইড ফুড। আচ্ছা, the improvement of processing, marketing and distribution of food and agricultural product, এই ধরনের মানে সবকিছুর মধ্যে গ্লোবালাইজেশন দরকার, যে আমি আমার ঘরে বসে কি কাজ করছি, যেমন রিসার্চ, আমি হয়তো একটা বিরাট কোনো ফাইন্ডিংস পেলাম, দিয়ে আমি চুপটি করে ঘরে ওটি নিয়ে খাতা বন্ধ করে বসে থাকলাম, কিছু লাভ আছে কি? আমাকে এক্সপোজ করতে হবে। এই যে তোদেরকে এত সেমিনার ওয়েবিনার করার মূল উদ্দেশ্যই হলো, তুই যে একটা মানুষ, যে সুমিত বলে একটি ছেলে বাঁকুড়ায় নিউট্রিশন নিয়ে পড়ে সম্মেলনী কলেজে, তাকে গ্লোবালি কতজন, গ্লোবালি দরকার নেই, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজন তার নামে তাকে চেনে, এটা একটা বড় ব্যাপার। যেমন প্রমিতাকে এখন নামে অনেকে চেনে, সেই জায়গাটা প্রত্যেকে নিজস্ব করতে হবে। এটা তো আমি বা
অন্য কেউ করে দেবে না। আমি তোদেরকে প্ল্যাটফর্ম দিতে পারি, কিন্তু তোদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে ডিপেন্ড করতে হবে। ভুল বল ঠিক বল, দ্যাটস ইজ দ্য নো প্রবলেম, কিন্তু এগিয়ে আসতে হবে। যে আমি যে একটা স্টুডেন্ট নিউট্রিশন ডিপার্টমেন্টের, আমি নিউট্রিশন নিয়ে পড়ছি, আগামী দিনে আমার জন্য কি ওয়েট করে আছে, আমি কি পাবো সোসাইটি থেকে। তা আমাকে তো কেউ হাতে এসে উপহার দিয়ে যাবে না, আমাকে আমাকে নিজেকে চেনাতে হবে। সে চেনাবো কি দিয়ে? যেমন সানিয়াকে এখন কিছু কিছু লোক চেনে, অনন্যা ম্যাম সেদিন সানিয়ার নাম বলছিল। তো এই যে কথা বলতে হবে, জানাতে হবে, না জানলে জিজ্ঞেস করতে হবে, এইভাবেই। কারণ সমস্ত ফিল্ডটা এখন ওই বাঁকুড়া কলেজের ডিপার্টমেন্টের মধ্যে নেই। এটা তোমাদের গ্লোবালি ছড়িয়ে দিতে হবে, যে সমস্ত মানুষজনরা যাতে আমাকে চেনে, অনলাইন প্ল্যাটফর্মেই নিজেকে পরিচিতি তৈরি করতে হবে। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা অর্গানাইজেশন বডি এইভাবেই কাজ করে। ধর আমরা যেসব বডিতে আছি, আমরা কি বিভিন্ন জায়গায় সবসময় যাই, অনলাইন প্ল্যাটফর্ম থেকেই তো সেটাকে ডিল করি, সেইভাবেই সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করা হয়। তো নিজেকে চেনাতে হবে, নিজেকে বলতে হবে, আর বলার জন্য নিজের জ্ঞানটাকে বাড়াতে হবে। যে আমি যখন কোনো কথা বলবো সেটা যেন লোকে শুনতে বাধ্য হয়, বা সেটা শোনার পর তার মাথায় আসে যে স্টুডেন্টটা একটা ভালো স্টুডেন্ট, একটা ভালো কোয়েশ্চেন্স করেছে। তো এই জায়গার জন্য নিজেকে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, এবার শেষ করছি। দ্য ইমপ্রুভমেন্ট অফ, এটা বললাম, দ্য অ্যাডপ্টেশনস অফ পলিসিস, যা যা পলিসি চলছে সেগুলোকে অ্যাডপ্টেশন করতে হবে, এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে সেগুলোকে প্রমোট করতে হবে। The adoption of the international policies with reference of agricultural commodity and arrangement, মানে বেসিক্যালি কি বলেছে, যা যা পলিসি তৈরি হচ্ছে, এফএও যা যা দিচ্ছে, সেগুলো তারা শুধুমাত্র, তাদের হেডকোয়ার্টার কোথায় ছিল এফএওর? ইউনাইটেড স্টেট। তো শুধুমাত্র ইউনাইটেড স্টেটেই যদি থাকে, তাহলে তাকে কে চিনবে? কেউ চিনবে না। তাদের সেই সমস্ত কাজকর্মগুলোকে তো বিভিন্ন স্টেটে ছড়িয়ে দিতে হবে, বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে হবে। তবে না বুঝতে পারবে যে এফএওর ওই জেনারেল ডিরেক্টর থাকার সময় যে পলিসিটা দিয়েছিল সেটাতে কিন্তু মানুষজন অনেক উপকার পেয়েছে। এই প্রতিটা মানুষের ভাবনা চিন্তাটাই হলো তার বিশাল বড়, মানে কি বলবো, অ্যাসেট। যে আমি কি ভাবছি, আমরা তো সবাই নিউট্রিশন পড়ছি, কিন্তু আমরা এই সাবজেক্টটাকে এই কদিনে কে কতটাকে গ্র্যাব করতে পেরেছি, কতটা শিখতে পেরেছি, এটাই হলো তার প্লাস পয়েন্ট। এটা দিয়েই সে আগামী দিনে এগোবে। এই যে ধর এতগুলো যে বডি, এই বডিতে তো একজন জেনারেল সেক্রেটারি হয়েছে, জেনারেল ডিরেক্টর। কেন হয়েছে? না এখানে কি কেউ কম জানে? আমরা সবাই সবটা জানি, যে সিলেবাসে কি আছে, কি পড়া হচ্ছে জানি, কিন্তু তাদের মধ্যে যে তাকে যে জেনারেল ডিরেক্টর বানানো হয়েছে, সেই 10 জনের মধ্যে ইজ আ বেস্ট অর টপার। মানে তার যে বুদ্ধি, তার যে লিড করার ক্ষমতা, তার যে জ্ঞান, তার যে পলিসি মেকিং পাওয়ার, তার যে চিন্তা ভাবনা, এটা 10 জনের থেকে একদম আলাদা। তবেই না সে জেনারেল ডিরেক্টর, তবেই না সে লিডার। বোঝা গেছে? এইভাবে বিভিন্ন বডি তৈরি হয়, আর সবাইকে সবার দরকার। সে জেনারেল ডিরেক্টরকে 1 নাম্বার অ্যাসিস্ট্যান্ট কেউ দরকার, 2 কেউ দরকার, 3 কেউ দরকার, 4 কেউ দরকার, 5 কেউ দরকার। সবাইকে নিয়ে সে এবার সর্বোচ্চ ডিসিশন সে নেয়। বোঝা গেছে? তাহলে যাই হোক, আজকে যে পড়লাম ইন্টারন্যাশনাল এজেন্সি, এর পরে আছে ন্যাশনাল এজেন্সি, অ্যান্ড আমরা পড়লাম ভলেন্টিয়ারি এজেন্সি, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে। হ্যাঁ ম্যাম। কারো কিছু বলার আছে?